তো হে ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করব সবাই ভালো আছেন। তো আজকে আমরা এক্সপ্লেন করছি শাইন আল্ট্রাম্যান মুভিটা। আর এই মুভিটা বানানো হয়েছে খুবই ভয়ঙ্কর একটা গল্প নিয়ে। তো এই জন্য আমি বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, আর নয়তো অনেক কিছুই মিস করে ফেলতে পারেন। সো চলুন কথা আর না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। তো এই গল্পের শুরুতে আমরা দেখতে পারি জাপানের মানুষজন খুবই আতঙ্কের মধ্যে ছিল, কারণ মাঝে মধ্যেই তাদের উপরে এসে মনস্টাররা আক্রমণ করত। আর এই বিশাল ভয়ঙ্কর বড় বড় মনস্টারদেরকে কাইজু বলা হতো। তবে আমরা দেখতে পারি জাপানের সরকার অনেক বছর ধরে বিরক্ত হয়ে ফাইনালি এই কাইজুদেরকে মোকাবেলা করার জন্য একটা স্পেশাল টিম বানিয়েছিল, আর তারা স্পেশাল ডিভাইসের মাধ্যমে তাদেরকে ফেস করার সিদ্ধান্ত নিয়েছিল। তবে বর্তমানে যেই ভয়ঙ্কর বড় বড় কাইজুরা তাদের সামনে আসছিল, সেগুলো তাদেরকে আরও বেশি ডিস্টার্ব করে দিচ্ছিল। আসলে এটা একটা ইনভিজিবল কাইরোজা ছিল, যেটার নাম ছিল নাইরুগা। আসলে এই নাইরুগা হঠাৎই জাপানের মধ্যে এসে ভয়ঙ্কর রকম করে সব কিছু ডিস্ট্রয় করা শুরু করে দিয়েছিল। আসলে জাপানের সোলজাররা লক্ষ্য করে যে এই ভয়ঙ্কর মনস্টারের মধ্যে গায়েব হওয়ার একটা পাওয়ার তো আছেই, তাছাড়া সে বিজলিগুলোকে নিজের মধ্যে অবজার্ভ করে সেগুলোর মাধ্যমে নিজের পাওয়ারকে আরও বাড়াতে পারত। আর যখন জাপানের সরকার এই ব্যাপারটা জানতে পারে, তখন তারা খুব দ্রুতই সমস্ত বিজলির গ্রিডগুলোকে বন্ধ করার সিদ্ধান্ত নেয়। তবে যখন নাইরুজা দেখতে পারে সে আর বিজলি নিতে পারছে না, তখন তার মাথা এতটাই গরম হয়ে যায় যে সে পুরো বিজলি গ্রিডটাকেই ভেঙে চুরমার করে দেয়। এরপরে যখন জাপানের সরকার কতগুলো বোমা মেরে এই ভয়ঙ্কর মনস্টারকে মারার ট্রাই করে, তখন নাইরুজা তার অদ্ভুত রকমের পাওয়ারের ইউজ করে বোমাগুলোকে আকাশের মধ্যে ডিস্ট্রয় করে দিয়েছিল। আর যখন জাপান সরকার এই ব্যাপারগুলো দেখতে পারে, তখন তারা বুঝতেই পারছিল না তারা কিভাবে এই ভয়ঙ্কর মনস্টারকে শেষ করবে। এই জন্য লাস্ট অপশন হিসেবে তারা তার উপরে পারমাণবিক বোমা মারার সিদ্ধান্ত নেয়। তবে এমনটা করতে গেলেও একটা বিশাল বড় ক্ষতির সম্মুখীন তাদেরকে হতে হতো, কারণ এই বোমার জন্য লাখো নিরীহ মানুষের এমনিতেই মৃত্যু হয়ে যেত। এখানে সোলজাররা একটা ব্যাপার লক্ষ্য করে যে নাইরুঙ্গা নামের যেই ভয়ঙ্কর মনস্টার তাদের উপর আক্রমণ করছে, সে শুধুমাত্র বিজলির মাধ্যমেই নিজের পাওয়ারকে বুস্ট করতে পারে। এই জন্য তাদের মাথায় একটা প্ল্যানিং চলে আসে। তারা চিন্তা করে যে আমরা ততদিন পর্যন্ত বিজলি বন্ধ করে দেব যতদিন পর্যন্ত নাইরুঙ্গা নিজেই বিরক্ত হয়ে এখান থেকে চলে না যায়। তবে আসলে যখন জাপানের প্রধানমন্ত্রীকে এই ব্যাপারটা জানানো হয়, তখন সে এটার জন্য পারমিশন দেয় না। এই জন্য এখানে যত সোলজাররা ছিল, যত সায়েন্টিস্টরা ছিল, তাদের সবার মন ভেঙে চুরমার হয়ে যায়। এখন তারাও বুঝতে পারছিল না তারা কিভাবে কি করবে। আর তখনই আমরা দেখতে পারি আকাশ থেকে একটা উল্কাপিণ্ড সোজা এসে পৃথিবীর মধ্যে পড়ে, আর এই উল্কাপিণ্ডের জন্য এখানে বিশাল বড় একটা ধ্বংসযজ্ঞ হয়ে যায়। আর তখনই আমরা দেখতে পারি নারুঙ্গা নামের সেই ভয়ঙ্কর মনস্টার সেদিকে যাওয়া শুরু করে, আর সামনে সে যাই পাচ্ছিল সেগুলোকেই ভেঙে চুরমার করে দিচ্ছিল। আর তখনই আমরা কামিনাগা নামের একটা ছেলেকে দেখতে পারি, যে কিনা নারুঙ্গার আক্রমণ থেকে একটা ছোট বাচ্চাকে সেভ করার ট্রাই করছিল। আর তখন এদিকে এজেন্টরা দেখতে পারে যে উল্কাপিণ্ডটা পৃথিবীর মধ্যে পড়েছিল, সেটার মধ্য থেকে একটা রোবট বেরিয়ে এসেছে, যেটা কিনা দেখতে পুরো মানুষের মতো ছিল। আসলে এটার নাম দেওয়া হয় হিউম্যান বড। আর যখন সেই মনস্টারটা হিউম্যান বডটাকে দেখতে পারে, তখন তার মনে হয় যে হয়তোবা সে তার কোনো ক্ষতি করতে পারে। এই জন্য সে 5000 ভোল্টের ভয়ঙ্কর কারেন্টের মাধ্যমে তার উপরে আক্রমণ করে। তবে এত ভয়ঙ্কর একটা আক্রমণের পরেও হিউম্যান বডের তেমন কোনো ক্ষতিই হয় না। সে সোজা সামনের দিকে আস্তে আস্তে করে আগানো শুরু করে। আর যখন নারুঙ্গা দেখতে পারে সে তার কোনো ক্ষতি করতে পারছে না, তখন সে এখান থেকে গায়েব হয়ে পালিয়ে যাওয়ার ট্রাই করে। তবে তখন আমরা দেখতে পারি হিউম্যান বড তার হাত দিয়ে একটা ইশারা করে, যেই জন্য তার হাতের মধ্য থেকে ভয়ঙ্কর প্লাজমার আলো বের হওয়া শুরু হয়। আর এই ভয়ঙ্কর আলোটা গিয়ে যখন নারুঙ্গার গায়ে লাগে, তখন নারুঙ্গা সেখানে ডিস্ট্রয় হয়ে ব্লাস্ট হয়ে মারা যায়। আর আমরা দেখতে পারি এখানে সমস্ত জায়গাগুলো আগুনে পুড়ে গিয়েছিল। এখন এখানে যখন সোলজাররা দেখতে পারে এই হিউম্যান রোবটটা তাদেরকে সেভ করেছিল নারুঙ্গার কাছ থেকে, এই জন্য তারা তার সঙ্গে কথাবার্তা বলার ট্রাই করেছিল। তবে একটু পরেই আমরা দেখতে পারি এই হিউম্যান বটটা আকাশের মধ্যে লাফ দিয়ে উড়ে যায়, আর হঠাৎই কোথায় যেন সে গায়েব হয়ে যায়, আর তার কোনো খোঁজখবরও তারা পায় না। তবে যাই হোক, এই ঘটনার কিছুদিন পরে আমরা দেখতে পারি স্পেশাল টিমের মধ্যে একটা মেয়েকে ইনভাইট করা হয়। আসলে এই মেয়েটা স্পেশাল এই ফোর্সের মধ্যে জয়েন করেছে, আর এই মেয়েটার নামই হচ্ছে গিয়ে আসামি। সে গিয়ে প্রথমেই তার বস তামুরাই এবং তার বাকি কলিগদের সঙ্গে মিট করে। আর একটু পরে আমরা দেখতে পারি তার বস তামুরাই গিয়ে তাদের যে মেইন হেড ছিল তার কাছে এই রিপোর্টটাকে পেশ করে। আসলে সে বলে যে একটা রোবটের মতো জিনিস এসে আমাদেরকে সেভ করেছিল, যার সঙ্গে আমরা কন্ট্যাক্ট করতে পারিনি। তবে তাদের বস এবং টিম মিলে তার নাম দেয় আল্ট্রাম্যান। তবে তখনই তারা জানতে পারে আরও একটা মনস্টার হঠাৎই তাদের এখানে চলে এসেছে, আর সে পুরো এলাকার মধ্যে আক্রমণ করে সব কিছু ডিস্ট্রয় করে দিচ্ছে। আসলে এই ভয়ঙ্কর মনস্টারটা মাটির নিচ দিয়ে উপরের দিকে আসছিল, এই জন্য মাটির নিচ থেকে সমস্ত কিছু ফাঁকা হয়ে যাচ্ছিল, আর মাটিগুলো পুরো 2 ভাগ হয়ে যাচ্ছিল। এই সমস্ত ব্যাপারগুলোর জন্য তারা দ্রুত এই মনস্টারকে ফেস করার জন্য রেডি হয়ে যায়। এখানে সায়েন্টিস্টরা জানতে পারে যে এই ভয়ঙ্কর কাইজু শরীর থেকে ভয়ঙ্কর রকমের রেডিয়েশন বেরোচ্ছিল, আর যদি এই কাইজু মাটির উপরে এসে মানুষজনের উপরে আক্রমণ করে, তাহলে এই রেডিয়েশনের জন্য মানুষের অনেক বেশি ক্ষতি হতে পারে। আর এই জন্য তারা তার নাম দেয় গাবোরা। এই জন্য সায়েন্টিস্টরা ফাইনালি সিদ্ধান্ত নেয় তারা যেই কোনো ওয়েতে এই কাইজুকে মাটির নিচেই মেরে ফেলবে, যাতে করে এটা উপরে এসে মানুষের কোনো ক্ষতি করতে না পারে। এই জন্য খুব শীঘ্রই 3টা ফাইটার প্লেন পাঠানো হয় তার উপরে বোমা ফেলার জন্য। আর এই প্লেনগুলো গিয়ে অনেকগুলো বোমাও তার উপরে মারে। তবে এতে করে কাইজুর কিছুই হয় না, বরং তার রাগ আরও বেশি বেড়ে যায়।
খুব শীঘ্রই কাইজু মাটির উপরে চলে আসে আর ভয়ঙ্কর রাগ নিয়ে সামনের দিকে আগানো শুরু করে। আর যখন তার আসল রূপটা সবাই দেখতে পারে তখন তারা সবাই পুরোপুরি শক্ট হয়ে যায়। আসলে তারা সবাই দেখতে পারে এই ভয়ঙ্কর মনস্টারটার মুখের জায়গায় একটা ভয়ঙ্কর ড্রিল মেশিনের মতো ছিল, যেইটার মাধ্যমে সে মাটি খুঁড়ে সামনের দিকে যাচ্ছিল। আর এটা দেখার পরে ফাইনালি সায়েন্টিস্টরা সিদ্ধান্ত নিয়ে ফেলে তারা সবাই মিলে ডাবুরা সম্পর্কে আরও বেশি তথ্য কালেক্ট করার জন্য স্পটে গিয়ে রিসার্চ করবে। এই জন্য তারা সবাই বেরিয়ে পড়ে। তবে যখন তারা রাস্তায় ছিল তখন তাদের টিম মেম্বার কামিনাগা তাদের থেকে আলাদা হয়ে যায়, সে অন্য একটা রোডে চলে যায়। আসলে সে জঙ্গলের মধ্যে উল্টো দিকে দৌড়াচ্ছিল আর তার পকেটে কোনো একটা ডিভাইসের মতো ছিল। আর যখনই সেই ডিভাইসটা বের করে এটার বাটনে প্রেস করে তখনই আমরা দেখতে পারি জঙ্গল ফুটো হয়ে আল্ট্রাম্যান বেরিয়ে চলে আসে। আর আল্ট্রাম্যানকে দেখার পরে এখানে সমস্ত সায়েন্টিস্টরা পুরোপুরি শক্ট হয়ে যায়, তারা বুঝতে পারছিল না এটা কোথা থেকে চলে আসলো। আর এরপরে যখনই আল্ট্রাম্যান গাবুরার দিকে যাওয়া শুরু করে তখন এখানে সায়েন্টিস্টরা এই ব্যাপারটা নিয়ে কথাবার্তা বলা শুরু করে যে আল্ট্রাম্যানের যেই প্লাজমা সুপার ভিমটা আছে, যদি সে গাবুরার সামনে এইটাকে ইউজ করে তাহলে এই জিনিসটা একটা ভয়ঙ্কর পরিণতি জাপানের জন্য নিয়ে আসতে পারে, কারণ তাতে করে এত বেশি রেডিয়েশনের সৃষ্টি হবে যে জন্য জাপানের অনেক মানুষের মৃত্যু হয়ে যাবে। আর এদিকে যখন আল্ট্রাম্যান গাবুরার কাছে এসে পৌঁছায় তখন গাবুরা তার উপরে বারবার করে আক্রমণ করার ট্রাই করে, কিন্তু আল্ট্রাম্যান বারবার করে ঘুরে ঘুরে শেষ পর্যন্ত তাকে এত জোরে একটা লাথি মারে যে গাবুরা অনেক দূরে গিয়ে উড়ে পড়ে। এই জন্য গাবুরার মাথা আরও বেশি গরম হয়ে যায়। এই জন্য সে পাগলের মতো তার ড্রিল মেশিনটা বের করে ড্রিল করতে করতে এসে আল্ট্রাম্যানকে ফুটো করে দেওয়ার ট্রাই করে। তবে আসলে আল্ট্রাম্যান তার ড্রিল মেশিন ধরে উল্টো তাকেই পেটানো শুরু করে, কারণ এই ড্রিল মেশিনে আল্ট্রাম্যানের কোনো ক্ষতিই হচ্ছিল না। আর এরপরে আল্ট্রাম্যান তার ড্রিল মেশিন ধরে তাকে এত জোরে ধাক্কা মারে যে গাবুরা অনেকটা দূরে গিয়ে ছিটকে পড়ে। আর খুব শীঘ্রই ডাবুরা বুঝতে পারে যে এই আক্রমণে সে আল্ট্রাম্যানের তেমন কোনো ক্ষতি করতে পারবে না। এই জন্য সে তার ভয়ঙ্কর একটা রূপ বের করে নিয়ে আসে। সে ভয়ঙ্করভাবে তার মুখটা ওপেন করে রেডিয়েশন মারা শুরু করে। আর আমরা দেখতে পারি আল্ট্রাম্যান তার চারপাশে একটা সুরক্ষা কবচ বানিয়ে ফেলে, যেটার মাধ্যমে সে নিজেকে প্রোটেকশন দেওয়া শুরু করে। তবে একটু পরে সে তার সুরক্ষা কবচটাও সরিয়ে ফেলে আর সমস্ত রেডিয়েশন তার নিজের শরীরের মধ্যে নেওয়া শুরু করে। এত ভয়ঙ্কর রেডিয়েশন নেয়ার জন্য তার লাল স্যুটটা আস্তে আস্তে করে সাদা হয়ে যাচ্ছিল, তবে তবুও তার কোনো ক্ষতিই হচ্ছিল না। সে আস্তে আস্তে করে সামনের দিকে আগাচ্ছিল আর এই সমস্ত রেডিয়েশনগুলো নিজের মধ্যে আস্তে আস্তে করে অবজার্ভ করছিল। এরপর এমন করে আস্তে আস্তে যখন সে গাবুরার কাছে চলে যায় তখন গাবুরার পাওয়ারও অনেকটা কমে যায়। আর এরপর সে গাবুরাকে এত জোরে একটা পাঞ্চ করে যে জন্য গাবুরা সেখানে বেহুশি হয়ে যায়। আর এরপর সে গাবুরাকে কাঁধে করে নিয়ে সোজা আকাশে ওড়া শুরু করে আর একটা সময় গিয়ে মহাকাশের মধ্যে সে গায়েব হয়ে যায়। আর আমরা দেখতে পারি আল্ট্রাম্যানের এত ভয়ঙ্কর পাওয়ার দেখার পরে সায়েন্টিস্টরা পুরোপুরি শক্ট হয়ে গিয়েছিল। তবে আসামি এই ব্যাপারটা চিন্তা করছিল যে আল্ট্রাম্যান এই ব্যাপারটা কী করে জানতো যে গাবুরার উপরে প্লাজমা দিয়ে অ্যাটাক করা যাবে না, তাহলে ভয়ঙ্কর একটা ক্ষতি হতে পারে। আর এর কয়েকদিন পরেই আমরা দেখতে পারি আল্ট্রাম্যান এখন পুরো দুনিয়ার হিরো হয়ে গিয়েছিল। বিশেষ করে জাপানের সে ছিল সুপার হিরো, কারণ সে সমস্ত কাইজুদেরকে মেরে মেরে জাপানের মানুষজনকে তাদের হাত থেকে সেভ করছিল। তবে এরপর একদিন রাতের বেলায় সায়েন্টিস্টরা যেই জায়গায় রিসার্চ করছিল সেই জায়গার সমস্ত কারেন্ট চলে যায় আর তাদের ডিভাইসগুলোও বন্ধ হয়ে যায়। আর একটু পরে তারা চেক করে বুঝতে পারে তাদের ডিভাইসের সমস্ত ডাটাগুলোকেও কেউ মুছে দিয়েছে। আর তখনই এখানে ভয়ঙ্কর আরও একটা জন্তু চলে আসে যার নাম ছিল জারা। আসলে সে বলে যে সে হচ্ছে গিয়ে এলিয়েন, আর তাকে তারা চাইলে এলিয়েন নাম্বার 2ও বলতে পারে। তাছাড়া সে এখানে এসেছে শুধুমাত্র কথা বলার জন্য, সে এখানে কোনো ঝামেলা করতে আসেনি। আসলে যারা শরীর থেকে একটা অ্যান্টি ইলেকট্রিক পাওয়ার বের হতো, যেই জন্য যখন সে এখানে এসেছে তখন এই পাওয়ারটার জন্য সমস্ত কম্পিউটার সমস্ত কারেন্ট চলে গিয়েছিল। আর এরপর সে তার ব্রেনের পাওয়ারের ইউজ করে সমস্ত কম্পিউটারগুলোকে আবারও অন করে দেয়। আর এরপর সে বলে যে সে আসলে গভর্নমেন্টের সঙ্গে মিট করতে চায়, যাতে করে তার সঙ্গে কথা বলে এলিয়েন আর মানুষদের মধ্যে যেই সম্পর্ক সেটাকে আরও একটু বিল্ড আপ করতে পারে আর তাদের নিয়ে ভবিষ্যতের প্ল্যানিং করতে পারে। আর এই জন্য একটু পরে সিকিউরিটি হেড এসে যারা সঙ্গে মিট করে আর তার সঙ্গে কথাবার্তা বলে সমস্ত ব্যাপারগুলো জানার ট্রাই করে। তবে এরপরে এখান থেকে বের হওয়ার পরে সেই ব্যাপারটা বুঝতে পারে যে যারা তাদের জন্য ভয়ঙ্কর যেই কোনো সময় হতে পারে। আসলে সে যেই কোনো সরকারের যেই কোনো কম্পিউটার থেকে সমস্ত ডাটা চুরি করতে পারে, তাও খুব সহজ ওয়েতে, কারণ তার শরীরের মধ্যে এই পাওয়ারটা আছে। তার মানে তাদের সরকারের যেই সিক্রেট ডাটাগুলো আছে সেগুলো যেই কোনো সময় চাইলে সে চুরি করে ফেলতে পারবে, বা যেই কোনো সরকারের ডাটা চুরি করে সে চাইলে বিপক্ষের কাছে বিক্রিও করতে পারবে। এই জন্য সিকিউরিটি হেড তাকে মানুষের জন্য থ্রেট মনে করছিল। আর তখন এদিকে আমরা দেখতে পারি একটা গাড়ির মধ্যে যখন কামিনাগা তার একটা ফ্রেন্ডের সঙ্গে বসেছিল তখন সেও এই ব্যাপারটা নিয়ে ডিসকাশন করছিল। সে বলে যে যারা আসলে মানুষদেরকে বেকুব বানানোর ট্রাই করছে, সে এমন একটা ভাব ধরছে যেন সে মানুষের বন্ধু, তবে আসলে সে মানুষদেরকে ধ্বংস করার জন্য এখানে এসেছে। আর যখন তার ফ্রেন্ড সেখান থেকে বেরিয়ে চলে যায় আর কামিনাগা গাড়ির মধ্যে একা ছিল, তখনই তার পাশে যারা চলে আসে আর সে তার এই ভয়ঙ্কর প্ল্যানটা তার সঙ্গে শেয়ার করে। সে বলে যে আসলে মানুষদের ধ্বংস পৃথিবীর জন্য খুবই জরুরি হয়ে গেছে, কারণ তারা অন্য সমস্ত প্রজাতির জন্য খুবই বিপজ্জনক হয়ে গিয়েছে। আর যদি তারা বেঁচে থাকে তাহলে তারা আরও ধ্বংসযজ্ঞ চালাবে। তারা সবসময় নিজেদের মধ্যে ফাইট করেই ব্যস্ত হয়ে থাকে। তাছাড়া তারা দিন দিন জনসংখ্যা বাড়িয়েই যাচ্ছে।
তবে তখন কামিনাগা তাকে গান পয়েন্টে নিয়ে বলে যে আমি তোমাকে কোনোভাবেই এমন কোনো কাজ করতে দিব না। তবে আমরা দেখতে পারি যারা তাকে এটা ক্লিয়ার করে জানিয়ে দেয় যে আল্ট্রাম্যানও আমার কোনো ক্ষতি করতে পারবে না। আসলে তখন আমরা জানতে পারি যে কামিনাগাই হচ্ছে গিয়ে আসল আল্ট্রাম্যান, যে কিনা আল্ট্রাম্যান হয়ে মানুষজনকে সেভ করছিল। আর এই ব্যাপারটা যারা খুব ভালো করেই জানতো। এরপর সে কামিনাগাকে তার পাওয়ারের মাধ্যমে বেহুশ করে ফেলে আর সেখান থেকে তাকে নিয়ে সে অন্য একটা জায়গায় গায়েব হয়ে যায়। আর এই ঘটনার পুরো 3টা দিন পার হয়ে গেলেও কোনোভাবেই কামিনাগার কলিগরা তার কোনো খবরই খুঁজে বের করতে পারছিল না। আর তখন আমরা দেখতে পারি কামিনাগার কলিগরা তার কিছু ফটো আর ভিডিও বের করার ট্রাই করে যাতে করে তারা তাকে কোনো রকমে খুঁজে বের করতে পারে। তবে তখন তারা এমন একটা ভিডিও পেয়ে যায় যেটা দেখার পরে তারা পুরোপুরি শকড হয়ে যায়। তারা দেখতে পারে কামিনাগা একটা জঙ্গলে দাঁড়িয়ে একটা বাটনে প্রেস করার সঙ্গে সঙ্গেই হঠাৎই সে পুরো আল্ট্রাম্যানে কনভার্ট হয়ে গিয়েছিল। আর তখনই তারা এই ব্যাপারটা জানতে পারে যে আসলে আল্ট্রাম্যান হচ্ছে কামিনাগা নিজেই। তবে এর একটু পরে তারা আরও একটা খবর পেয়ে যায় যে আল্ট্রাম্যান কোনো একটা শহরে গিয়েছে আর সেখানে সব কিছু ভেঙে চুরমার করে ফেলছে। আসলে এই সমস্ত ব্যাপারগুলো দেখার পরে তারা বুঝতেই পারছিল না যে কামিনাগা কেন হঠাৎই গিয়ে সেখানে সমস্ত জিনিসগুলো ভাঙচুর করছে, কারণ শুরু থেকে তো সে মানুষকে সেভ করেই আসছিল। তবে কিছুদিন পরে সরকারও এই ব্যাপারটা বিশ্বাস করে ফেলে যে আসলে আল্ট্রাম্যান কোনোদিনও মানুষকে সেভ করেনি, সে আসলে সবসময়ই মানুষের বিরুদ্ধেই ছিল। আসলে যারা সরকারকে যেই ইনফরমেশনগুলো দিচ্ছিল সরকার সেই ইনফরমেশন মোতাবেকই কাজ করা শুরু করেছিল। এই জন্যই তারা আল্ট্রাম্যানকে তাদের শত্রু হিসেবে দেখছিল। এর কয়েকদিন পরে আসামির কাছে একটা লেটার চলে আসে যেটা কিনা কামিনাগার পক্ষ থেকে ছিল। আর এটার মধ্যে সে সেই ডিভাইসটা পেয়ে যায় যেই ডিভাইসে প্রেস করেই সে কামিনাগা থেকে আল্ট্রাম্যানে কনভার্ট হতো। আর এই ডিভাইসটা পাওয়ার সঙ্গে সঙ্গে সে চলে যায় কামিনাগার আগের যেই পার্টনার ছিল তার সঙ্গে মিট করতে। আর তার সঙ্গে এই ডিভাইসটা সম্পর্কে সে আলাপ আলোচনা করা শুরু করে। আর এরপরে তারা দুজন ডিসকাশন করে ফাইনালি সেই জায়গায় যাওয়ার সিদ্ধান্ত নেয় যেখানে কামিনাগাকে বন্দি করে রাখা হয়েছে। এরপরে যখন আসামি সেই জায়গায় চলে আসে তখন সে গিয়ে কামিনাকে জিজ্ঞেস করে যে তুমি যে আল্ট্রাম্যান এটা তুমি সবাইকে কেন বললে না, তুমি কেন সবাইকে মিথ্যা কথা বললে। তবে তখন কামিনাকে তাকে বলে যে আমি তো কখনো কাউকে মিথ্যা কথা বলিনি, আমি শুধুমাত্র চুপ থেকে আমার সত্যিটাকে লুকিয়ে রেখেছি, কারণ মানুষ যদি জানতে পারে তাহলে তারা নানান রকমের কোয়েশ্চেনিং করা শুরু করবে। তবে এরপরে যখনই আসামি তাকে ফ্রি করে দেয় তখনই আমরা দেখতে পারি নকল যে আল্ট্রাম্যান ছিল সেই বিল্ডিং ভেঙে তাদের উপরে আক্রমণ করে আসামিকে কিডন্যাপ করে সেখান থেকে নিয়ে যাওয়ার ট্রাই করে। তবে এটা দেখার পরে কামিনাগাও দেরি না করে তার ডিভাইসের মধ্যে প্রেস করে দেয়, যেই জন্য সেও হয়ে যায় একজন ভয়ঙ্কর আল্ট্রাম্যান। আর এটা দেখার পরে সবাই এই ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পারে যে এতক্ষণ যে ভাঙচুর করছিল সে ছিল নকল আল্ট্রাম্যান আর কামিনাগাই হচ্ছে গিয়ে আসল আল্ট্রাম্যান। আর এরপর সে গিয়ে নকল আল্ট্রাম্যানকে পেটানো শুরু করে আর আসামিকে তার হাত থেকে সেভ করে সেফলি মাটিতে রেখে দেয়। আর এরপর সে চলে যায় নকল আল্ট্রাম্যানকে আচ্ছা রকম ধোলাই করার জন্য। আমরা দেখতে পারি আসল আল্ট্রাম্যান নকল আল্ট্রাম্যানকে গিয়ে আচ্ছা রকম পেটানো শুরু করে। তবে এরপরে যখন নকল আল্ট্রাম্যানও এসে তার উপরে আক্রমণ করে তখন আসল আল্ট্রাম্যান তার প্লাজমা বিমের মাধ্যমে তার উপরে আক্রমণ করে তাকে সোজা আকাশের মধ্যে উড়িয়ে নিয়ে ফেলে। আর এই জন্য যখন নকল আল্ট্রাম্যান অনেক বেশি আহত হয়ে যায় তখন সে তার আসল রূপে ব্যাক করে। আর তখন এই ব্যাপারটা সবাই দেখতে পারে এইটা আসলে অন্য কেউ ছিল না, এইটা ছিল জারা নামের সেই এলিয়েনটা। আর এরপর তাদের দুজনের মধ্যে আরও ভয়ঙ্কর মারামারি শুরু হয়ে যায়, তারা আকাশে উড়ে উড়ে একে অন্যকে পেটানো শুরু করে। আল্ট্রাম্যান তার এনার্জি বিমের মাধ্যমে জারার উপরে আক্রমণ করে আর এরপরে একটা ইলেকট্রিক ডিস্ক বানিয়ে সেটা তার দিকে ছুঁড়ে মারে, যেই জন্য জারার শরীর সেখানেই দুই টুকরো হয়ে যায় আর তার সেখানেই মৃত্যু হয়ে যায়। আর এরপরে আসল আল্ট্রাম্যান নিজের জয়ের পরে এখান থেকে উড়ে অন্য একটা জায়গায় চলে যায়, সে কোথায় গিয়েছে এই ব্যাপারটা আর কেউ জানতে পারে না। তো এরপর পরদিন সকাল থেকে জাপানের সরকার এজেন্ট কামিনাকাকে ধরার জন্য সমস্ত রকম ট্রাই করা শুরু করে, কারণ তার আসল সত্যিটা সবার সামনে বেরিয়ে গিয়েছিল। তবে আসলে এখানে কেউই জানতো না যে কামিনাগা বা আসামি কোথায় গায়েব হয়ে গিয়েছিল। তাদের দুজনকেই সেদিন রাতের পর থেকে আর কোথাও দেখা যায়নি। তবে এরপর পরদিন সকালবেলায় তারা খবর পায় যে আসামিকে শহরের মাঝখানে কোনো একটা জায়গায় দেখা গেছে। আর যখনই তারা তার সঙ্গে মিট করতে যায় তখন তারা তাকে দেখার পরে পুরোপুরি ভয় পেয়ে যায়। তারা দেখতে পারে আসামি আসলে 40 ফুট লম্বা হয়ে গেছে। আর যখন তার সঙ্গে তারা কথাবার্তা বলার ট্রাই করে তখন তারা বুঝতে পারে যে সে আসলে কারো বশের মধ্যে আছে। আর খুব শীঘ্রই আসামি একটা বিল্ডিংয়ের মধ্যে জোরে পাঞ্চ করে দেয়, যেই জন্য এখানে ভেঙে সব কিছু চুরমার হয়ে যায়। আর এখানেও একটা হট্টগোল শুরু হয়ে যায়। তবে আমরা দেখতে পারি তখনই আকাশ থেকে একটা ভয়ঙ্কর রহস্যময় আওয়াজ চলে আসে, যে কিনা তাদের সবাইকে সতর্ক করে দিয়ে বলে যে আল্ট্রাম্যান যেই টেকনোলজির ইউজ করছে সেটা আসলে তার একার না। আর এটা বলার সঙ্গে সঙ্গে যখনই আওয়াজটা শেষ হয়ে যায় তখন আমরা দেখতে পারি আসামি সেখানে বেহুশ হয়ে পড়ে যায়। আর এই জন্য পুলিশরা পুরো এলাকাটাকে সিল করে দেয় আর সরকারের পরবর্তী ওয়ার্ডারের জন্য ওয়েট করা শুরু করে। আর এদিকে আসামির কলিগরা আসামিকে ঠিক করার জন্য নানান রকম করে ট্রাই করা শুরু করে। তারা রিসার্চ করে সমস্ত ব্যাপারটা বের করার ট্রাই করে। তারা এইটা বের করার ট্রাই করছিল যে আসামি হঠাৎ করেই এত বড় কি করে হয়ে গেল, মানে সে 40 ফুট লম্বা কি করে হয়ে গেল। তাছাড়া যেই ভয়ঙ্কর আওয়াজটা তাদের কানে এসেছিল সেই আওয়াজটাই বা কার ছিল। তবে অনেক ট্রাই করার পরেও যখন তারা কিছু বুঝতে পারছিল না তখন একটা অপরিচিত লোক হঠাৎই রুমের মধ্যে চলে আসে। আর সে এসে তাদের সবাইকে বলে তার নাম হচ্ছে মিফেলিস।
এখানে সে বলে যে সে হচ্ছে এলিয়েন নাম্বার 0। তাছাড়া সে আল্ট্রাম্যানকে শেষ করার জন্য এখানে এসেছে। আর সে বলে যে সে মানুষের সঙ্গে একটা ভালো সম্পর্ক স্থাপন করার জন্যই পৃথিবীতে এসেছে, আর এটা নিয়ে সে কাজও করতে চায়। আর এরপরে সে তাদের সবাইকে নিয়ে সেই জায়গায় চলে আসে যেই জায়গায় আসামি এত ভয়ঙ্কর রূপ নিয়ে বেহুশ হয়ে পড়েছিল। আর এরপরে ম্যাফেলিস তাদের সবাইকে বলে যে যেই অদৃশ্য ভয়েসটা তোমরা শুনতে পেয়েছিলে সেটা আমারই ভয়েস ছিল। আর এরপর যখনই সে একটা তালি দেয় তখন উপর থেকে একটা ভয়ঙ্কর ডিভাইস নিচে চলে আসে যেটার নাম ছিল লেটার বক্স। আর এখানে সে বলে যে এমনই একটা লেটার বক্স আল্ট্রাম্যানের কাছেও আছে, তবে সেটা সাইজে একটু ছোট। আর এরপরে যখনই সে সেখানে একটা বাটনে প্রেস করে তখনই আমরা দেখতে পারি আসামি আবারও আগের রূপে চলে আসে আর সে জ্ঞানও ফিরে পেয়ে যায়। তো এরপরে পরদিন সে গিয়ে সরকারের সঙ্গে মিটিং করে। আর এখানে সে সবাইকে বলে যে আমি আপনাদের সবাইকে কিছু বেটার বক্স দিতে চাই যাতে করে এগুলো ইউজ করে আপনারা নিজেদেরকে পাওয়ারফুল করতে পারেন। তাছাড়া এইটার বদলে সে সরকারের একটা বিশাল পদের দাবি করে বসে। তবে সে এইটাও ক্লিয়ার করে জানিয়ে দেয় যে কোনো আইন কানুনের মধ্যে সে হস্তক্ষেপ করবে না, সে শুধু মানুষ আর এলিয়েনের মধ্যে সম্পর্ক স্থাপনে সাহায্য করবে, তাছাড়া তাদের মধ্যে পাওয়ার আদান প্রদানের পক্ষে কাজ করবে। তারপরে পরদিন সকালবেলা যখন আসামি অফিসে আসে তখন আমরা দেখতে পারি সে প্রচণ্ড রাগের মাথায় ছিল। আসলে যখন সে তার বড় রূপে ছিল তখন মানুষজন তার উল্টাপাল্টা ভিডিও করে সেগুলো ইন্টারনেটে ছড়িয়ে দিয়েছিল। আর এই জন্য সে ম্যাফেলিসের উপরে প্রচণ্ড রাগ করেছিল, কারণ ম্যাফেলিস তার পারমিশন না নিয়েই তাকে এত বড় বানিয়ে দিয়েছিল আর তার কন্ট্রোল ছাড়াই তাকে সেখানে নিয়ে গিয়েছিল। তবে তখনই তার কম্পিউটারের সামনে একটা মেসেজ চলে আসে যেখানে এই সমস্ত কর্মকাণ্ডের জন্য ম্যাফেলিস তার কাছে মাপ চায়। আর এরপর সে তার পাওয়ারের ইউজ করে ইন্টারনেট থেকে সেই সমস্ত পিকচারগুলো এক এক করে গায়েব করে দেয়। এরপরে ম্যাফেলিস সোজা গিয়ে কামিনাগার সাথে মিট করে আর তার সঙ্গে মানুষের ভবিষ্যৎ নিয়ে কথাবার্তা বলা শুরু করে। তবে কামিনাগা তাকে বলে যে মানুষকে বেটার বক্স দেওয়ার সিদ্ধান্তটা ভয়ঙ্কর কিছু হতে পারে, কারণ এতে করে মানুষ একে অন্যকে খুব সহজেই মেরে ফেলতে পারবে আর তাদের জনসংখ্যাও অনেকটা কমে যেতে পারে। তবে এই সমস্ত কথাবার্তাগুলো যখন তারা বলছিল তখনই কিছু পুলিশ ম্যাফেলিস এবং কামিনাগাকে একসাথে দেখে ফেলে, যেই জন্য তারা তাদেরকে গিয়ে অ্যারেস্ট করার ট্রাই করে। তবে তারা কিছু একটা করতে যেত তার আগেই ম্যাফেলিস তার টেলিপোর্ট হওয়ার পাওয়ার ইউজ করে কামিনাগাকে নিয়ে সেখান থেকে গায়েব হয়ে যায়। তো এরপর আমরা দেখতে পারি তারা দুজন একটা রেস্টুরেন্টে বসে গল্পগুজব করছিল আর সেই বেটার ডিভাইসগুলো নিয়ে কথাবার্তা বলছিল। এখানে ম্যাফেলিস তাকে বলে যে আমি যখন মানুষজনকে বেটার ডিভাইসগুলো দিয়ে দিব তখন এগুলোকে তারা তাদের বুদ্ধির ইউজ করে আরও বেশি ডেভেলপ করে ফেলবে আর সেগুলোর মাধ্যমে আমি তাদের সবার উপরে কন্ট্রোল পেয়ে যাব। আর এই সমস্ত ব্যাপারগুলো শোনার পরেই কামিনাগা দ্রুত আসামিকে ফোন দেয় আর তাকে একটা সেফ প্লেসে মিট করার জন্য বলে। আর খুব শীঘ্রই আমরা দেখতে পারি তাদের পুরো টিমটাই চলে আসে একটা রেল স্টেশনের প্ল্যাটফর্মে। আর এখানে কামিনাগা প্রথমে তাদের সবার কাছে মাপ চায়, কারণ সে তাদের থেকে হঠাৎই গায়েব হয়ে গিয়েছিল। আর এরপর যাতে করে ম্যাফেলিস তার প্ল্যানটাকে এক্সিকিউট করতে না পারে সেই ব্যাপারে প্ল্যানিং করা শুরু করে। তবে এখানে কামিনাগা তাদের সবাইকে বলে যে বেটার বক্সগুলো পৃথিবীতে এক্সিস্ট করছে না, এগুলো আছে অন্য একটা দুনিয়ার কোনো একটা জায়গায়, তবে সেটা কোথায় আছে সেটা কেউ জানে না। তবে তখন তাদের টিম মেম্বাররা বলে যে যারা অলরেডি বেটার বক্সটা ইউজ করেছে তার মাধ্যমে আমরা চাইলে সেখানে যেতে পারি, সেই লোকেশনটা আমরা চাইলে বের করতে পারি। আর এখানে শুধুমাত্র একজনই ছিল যে বেটার বক্সটা ইউজ করেছে, সেটা হচ্ছে গিয়ে আসামি। আর এই জন্য কামিনাগা গিয়ে আসামির কাছে তাকে শোনা শুরু করে আর সেই লোকেশনটার খবর বের করে ফেলে যেই লোকেশনে সেই বেটার বক্সগুলো আছে। আর এরপর সে সেই ডিভাইসগুলোকে আনার জন্য সেখানে গায়েব হয়ে যায়। তো এরপরে পরদিন আমরা দেখতে পারি ম্যাফেলিস জাপান সরকারের সাথে একটা ডিল কমপ্লিট করে ফেলে। আর তার ডিল যখনই কমপ্লিট হয়ে যায় তখন সে তাদেরকে বেটার বক্স দেওয়ার জন্য একটা বেটার বক্স নিয়ে আসে। তবে তখনই আল্ট্রাম্যান এখানে চলে আসে আর সে বেটার বক্সটাকে সেখান থেকে নিয়ে প্লেনে থাকা তার একটা সঙ্গীকে দিয়ে দেয়। আর এটা দেখার পরে যখন মন্ত্রীরা চিল্লাচিল্লি শুরু করে তখন ম্যাফেলিস তাদের সবাইকে ওয়াদা করে বলে যে আমি অবশ্যই আপনাদের সবাইকে বেটার বক্স দিব আর আমার ওয়াদা আমি অবশ্যই পূরণ করব। আর এইটা বলার পরেই আমরা দেখতে পারি সে তার ডিভাইসটা বের করে আর যখনই সে ডিভাইসটা অ্যাক্টিভেট করে তখন সে তার আসল এলিয়েন রূপে চলে আসে আর আস্তে আস্তে করে সে একটা বিশাল বড় দানবে কনভার্ট হয়ে যায়। খুব শীঘ্রই পাশের একটা ইলেকট্রিক গ্রিডের কাছে তাদের দুজনের মোকাবেলা হয়ে যায় আর তারা দুজন একে অন্যকে পেটানো শুরু করে। আমরা দেখতে পারি তারা দুজন সমানে সমানে একে অন্যকে পেটাচ্ছিল। আর যখন আল্ট্রাম্যান তার ইলেকট্রিক ডিস্কের মাধ্যমে ম্যাফেলিসের উপরে আক্রমণ করে তখন এইটার কোনো প্রভাবই ম্যাফেলিসের উপরে পড়ে না, ম্যাফেলিস খুব সহজেই এটাকে সরিয়ে দেয়। আর এরপর তারা দুজন একে অন্যের প্লাজমার সাহায্যে একে অন্যের উপরে আক্রমণ করা শুরু করে। আর এই দুইটা নিজেদের মধ্যে সংঘর্ষ হওয়ার জন্য এখানে ভয়ঙ্কর কিছু ব্লাস্ট হয়ে যায়। তবে আসলে ম্যাফেলিসের পাওয়ারটা এখানে অনেকটা বেশি ছিল, যেই জন্য সে আস্তে আস্তে করে সামনের দিকে আগাচ্ছিল। তার মনে হচ্ছিল যে সে হয়তো বা আল্ট্রাম্যানকে খুব সহজেই শেষ করে ফেলবে। তবে যখনই সে আল্ট্রাম্যানের খুবই কাছে চলে আসে তখন সে দূরে দাঁড়ানো আরও একটা এলিয়েনকে দেখতে পারে, যেটা দেখার পরে সে একটু বেশি ভয় পেয়ে যায়। আর সে তার সেই বেটার বক্স ডিভাইসটাকে নিয়ে হঠাৎ করেই সেখান থেকে গায়েব হয়ে যায়, মানে সে পৃথিবী থেকেই বেরিয়ে চলে যায়। আর এরপরে আমরা দেখতে পারি কারুঙ্গা চলে আসে সেই জঙ্গলের মধ্যে যেই জঙ্গলের নারুঙ্গা আক্রমণ করেছিল। আসলে আমরা জানতে পারি সেই দিন সেই ছোট বাচ্চাকে বাঁচাতে গিয়ে কামিঙ্গোর সেখানেই মৃত্যু হয়ে গিয়েছিল। আর এরপর থেকেই আল্ট্রাম্যান কামিঙ্গোর শরীরের মধ্যে ঢুকে মানুষের মধ্যে বসবাস করা শুরু করেছিল। তবে তার আসল নাম ছিল লিপায়া।
আর আমরা এখানে কামুঙ্গার ডেড বডিটাও দেখতে পারি, যেটার সামনেই এখন লিপায়া বসেছিল। আর তখন জঙ্গলের মাঝখানে আমরা একটা রহস্যময় এলিয়েনকেও দেখতে পারি, যার নাম ছিল জাফি। আসলে এটা ছিল সেই এলিয়েন যাকে দেখার সঙ্গে সঙ্গেই ম্যাফেলিস পৃথিবী থেকে পালিয়ে গিয়েছিল। আসলে সে এখানে এসেছিল এই জন্য, কারণ লিপায়া একটা মানুষের বডিতে ঢুকে মানুষ হয়ে পৃথিবীতে বাস করা শুরু করেছিল। আসলে এমনটা করে সে এলিয়েনদের বানানো যেই নিয়ম ছিল সেই নিয়মটাকে ব্রেক করেছিল। আর এখন বেটার বক্স সম্পর্কেও মানুষরা জেনে গিয়েছে। এই জন্য মানুষরা এখন বুঝে গিয়েছে তাদের টেকনোলজি কতটা পেছনে পড়ে আছে। এখন হয়তো তারা নিজেদেরকে আরও উন্নত করে তাদের থেকেও বেটার টেকনোলজি বানিয়ে ফেলবে। কিন্তু জাফি এটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল যে টেকনোলজি উন্নত করার আগেই সে পুরো পৃথিবীকেই ডিস্ট্রয় করে দেবে। আর একটু পরে আমরা দেখতে পারি জাফি পৃথিবীকে ধ্বংস করার জন্য জেটন নামের সবচেয়ে ভয়ঙ্কর যে ডিভাইসটা সেটাকে ছেড়ে দেয়। আসলে জেটন ছিল একটা বোমার মতো ডিভাইস, যেটা আস্তে আস্তে করে একটার সঙ্গে আরেকটা কানেক্ট হয়ে পুরো পৃথিবীকে কাভার করে ফেলবে আর পুরো পৃথিবীকে ঢেকে সেখানে শেষ করে দিবে। তবে যখন সে জেটন ছেড়ে দেয় তখন পৃথিবী থেকে মানুষ সমস্ত ব্যাপারগুলোকেই দূর থেকে দেখছিল। তবে গভর্নমেন্ট এই ব্যাপারটা তাদের কাছে একেবারেই শেয়ার করে না যে আসলে এই জেটনগুলো কী। আর এদিকে কামিনাগাও জাফিকে এটা বলে চলে আসে যে মানুষের সেভের জন্য আমি যেই কোনো কিছু করব, আমি দরকার হলে আমার জীবন দিয়ে দিব। আর এটা বলেই সে সোজা চলে আসে তার অফিসের কলিগদের সঙ্গে মিট করতে। আর তাদের সবাইকে এটা বুঝিয়ে বলে যে এখানে জেটন নামের যেই ডিভাইসটাকে ছাড়া হয়েছে সেটা এতটাই ভয়ঙ্কর একটা ডিভাইস যে শুধুমাত্র এটা পৃথিবী না, এটার মাধ্যমে পুরো গ্যালাক্সিকেও চাইলে ধ্বংস করা যাবে। আর এটা শোনার পরে তারা সবাই একটু বেশি ভয় পেয়ে যায়। তবে তারা তাকে সাহস দিয়ে বলে যে এইটা শুধুমাত্র আল্ট্রাম্যান মানে তুমিই ডিস্ট্রয় করতে পারবে। আর আমরা দেখতে পারি আসামি আর তার বাকি যেই কলিগরা ছিল তারা সবাই তাকে উৎসাহ দেওয়া শুরু করে যাতে করে সে তার জীবনের শ্রেষ্ঠ মিশনটাতে বেরিয়ে পড়ে। তো এরপরে কামিনাগা তার ডিভাইসের সাহায্যে আল্ট্রাম্যানে কনভার্ট হয়ে যায় আর সে চলে যায় মহাকাশে জেটনের কাছে। সে প্রথমে গিয়ে তার প্লাজমা বিমের সাহায্যে জেটনের উপরে আক্রমণ করে, তবে এতে করে কোনো কাজই হচ্ছিল না। আর এই জন্য সে তার ইলেকট্রিক ডিস্কটা বের করে। তবে এইটা দিয়েও যখন সে আক্রমণ করে তখন এটার কোনো ক্ষতিই হয় না, বরং এইটা করতে গিয়ে জেটনের যেই ডিফেন্স সিস্টেম ছিল সেইটা উল্টো অ্যাক্টিভেট হয়ে যায়, যেই জন্য জেটন উল্টো কামিনাগার উপরে বিভিন্নভাবে আক্রমণ করা শুরু করে। আর আমরা দেখতে পারি এত ভয়ঙ্কর আক্রমণের সামনে আল্ট্রাম্যানও টিকতে পারে না আর সে খুবই আহত হয়ে আবারও পৃথিবীতে এসে পড়ে। এদিকে যখন জাপানের সরকার খবর পেয়ে যায় যে আল্ট্রাম্যানও জেটনের কোনো ক্ষতি করতে পারেনি তখন তারা খুবই হতাশ হয়ে যায়, কারণ তারা বুঝে গিয়েছিল যে পৃথিবী হয়তোবা ধ্বংস এবার হয়েই যাবে। আর তখনই হসপিটালে আমরা দেখতে পারি কামিনাগার চিকিৎসা চলছিল, কারণ জেটনের আক্রমণে সে অনেকটা আহত হয়ে গিয়েছিল। অনেকদিন পার হয়ে গেলেও তার চিকিৎসার কোনো উন্নতিই হচ্ছিল না। আর এদিকে সাধারণ যেই মানুষজন ছিল তারা খুবই নর্মালভাবে লাইফ লিড করছিল, কারণ তারা এই ব্যাপারটা জানতোই না যে আসলে পৃথিবীর চারপাশে কি ভয়ঙ্কর একটা ব্যাপার ঘটছে। এদিকে পুরো টিম জেটনকে ডিস্ট্রয় করার সমস্ত রকম টেকনিক খুঁজে বের করার ট্রাই করছিল, তবে কেউ কিছুই পাচ্ছিল না। আর তখনই তাদের একটা কলিগ মেয়ের মনে পড়ে যে যখন কামিনাগা মহাকাশে গিয়েছিল যাওয়ার আগে সে একটা পেন ড্রাইভ তার কাছে দিয়ে গিয়েছিল। আর যখন সেই পেন ড্রাইভটা ওপেন করে তখন সে এখানে বেটা পাওয়ারের ইউজ করে কিছু মিসাইল বানানোর টেকনিক পেয়ে যায়। আর এরপর তারা দুজন মিলে প্ল্যানিং করে তারা বেটা পাওয়ারের মাধ্যমে মিসাইল বানিয়ে সেগুলো নিয়ে জেটনের মধ্যে ডিস্ট্রয় করাবে। তো এর কয়েকদিন পরে যখন কামিনাগা জ্ঞান ফিরে পায় তখন তার সমস্ত কলিগরা পৃথিবী সেভ করার যত প্ল্যানিং ছিল সেই সমস্ত ব্যাপারটা তাকে বুঝিয়ে বলার ট্রাই করে। আসলে তারা বেটা এনার্জির সাহায্যে নতুন একটা টেকনিক বানিয়েছিল, যেইটার মাধ্যমে এখন কামিনাগার শরীরের মধ্যেও একটা ট্রান্সফরমেশন করে দেওয়া হয়েছে, যেটার সাহায্যে কামিনাগা মহাকাশে গিয়ে দুইটা কসমিক এনার্জির মধ্যে সংঘর্ষ করিয়ে এই ডিভাইসটাকে সেখানেই বন্ধ করিয়ে দিতে পারবে। তবে এইটা খুবই রিস্কি একটা মিশনও ছিল, কারণ এই মিশনের মধ্যে এমনটাও হতে পারে যে সেই কসমিক এনার্জির ধাক্কার জন্য কামিনাগা অন্য কোনো ডাইমেনশনেও হারিয়ে যেতে পারে, মানে সে পৃথিবীতে আর ফিরে নাও আসতে পারে। তবে কামিনাগা এগুলোর কেয়ার না করে সে পৃথিবীকে বাঁচানোর সিদ্ধান্ত নেয়। আর খুব শীঘ্রই সে আল্ট্রাম্যানে কনভার্ট হয়ে সোজা স্পেসে চলে আসে। আর এখানে এসে সে জ্যাটনের উপরে আক্রমণ করার সিদ্ধান্ত নেয়। সে প্রথমেই জ্যাটনের উপরে কসমিক এনার্জি দিয়ে আক্রমণ করে দেয়। আর যখন জ্যাটনও তার উপরে কসমিক এনার্জি দিয়ে আক্রমণ করে তখন দুইটা কসমিক এনার্জির সংঘর্ষের জন্য এখানে বিশাল বড় একটা ব্লাস্টের মতো হয়ে যায়। আর এই ব্লাস্টের জন্য দুইটা কসমিক এনার্জির পাওয়ারই ডিস্ট্রয় হয়ে যায়। তবে এখানে এই ব্লাস্টটা এত ভয়ঙ্কর আর এত বড় ছিল যেটার জন্য এখানে একটা ব্ল্যাক হোলের মতোই সৃষ্টি হয়ে গিয়েছিল। আর এই ব্ল্যাক হোলের মধ্যে আল্ট্রাম্যান পড়ে সেও পৃথিবীর অন্য একটা ডিরেকশনের দিকে চলে যায়। আর এই ডাইমেনশনে গিয়ে সে জাফির সঙ্গেও কথাবার্তা বলে আর জাফিকে তার মনের সমস্ত ব্যাপারগুলো সে শেয়ার করে বলে। সে মানুষজনের চালচলন মানুষজনের ইমোশন নিয়ে তাকে বলে। আর এগুলোতে জাফি অনেকটা ইমপ্রেস হয়ে যায় আর সে ফাইনালি সিদ্ধান্ত নেয় সে আর পৃথিবীকে ডিস্ট্রয় করবে না। তবে একেবারে শেষে জাফায়া জাফির কাছে একটা রিকোয়েস্ট করে। সে বলে যে সে নিজেকে কোরবানি দিতে চায় যাতে করে পৃথিবীতে কামিনাগা আবারও নতুন একটা জীবন পেয়ে যায়।
আর এটা শোনার পরে জাভি তার ডিভাইসটা বের করে আর একটা বাটনে প্রেস করে সে জাফায়া এবং কামিনাগার শরীর দুটা থেকে আলাদা করে দেয়। আর পৃথিবীতে যখনই কামিনাগা জ্ঞান ফিরে পায় তখন তার কলিগরা তাকে দেখার পরে অনেক বেশি হ্যাপি হয়ে যায়, কারণ ফাইনালি তারা বুঝে গিয়েছিল যে জাফায়া পৃথিবীকে সেই ভয়ঙ্কর ডিভাইসটা থেকে সেভ করে ফেলেছিল। আর এমন একটা ইন্টারেস্টিং পয়েন্টে এই পুরো মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো ভিডিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ করে ফেলুন। তো আমাদের দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো একদিন। টিল দেন, টেক কেয়ার।